প্রায় অনেক স্টুডেন্ট আনলিমিটেড এর আগে আমরা চ্যালেঞ্জ বেসে পেয়েছিলাম, এর নাম দিয়েছিলাম আমরা চ্যালেঞ্জ। আমাদেরকে জিজ্ঞেস চ্যালেঞ্জ এবং ফাউন্ডেশন এই দুটার মধ্যে পার্থক্য নেই। ফাউন্ডেশন ক্লাস হবে, চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচও 160টা ক্লাস। মাত্র অনলি ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে আমরা একটু আগে রান করেছি, আর চ্যালেঞ্জ ব্যাচটা আজকেই, অর্থাৎ আমরা লেকচার 1 দিয়ে শুরু। তার মানে আমরা বুঝতেই পেরেছি পারতেছি যে চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচ আর ফাউন্ডেশন ব্যাচ এই দুটার মধ্যে আসলে কোনো তারতম্য নেই। আজকে বেসিক্যালি আমাদের চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, পেইড ক্লাস, লেকচার 1। তো আমি ভাবলাম যে আজকের লেকচার 1টা সবার জন্য একটু উন্মুক্ত করে দেই, কারণ আমরা প্রতিটা ব্যাচেরই প্রথম ক্লাসটা সবাইকে দেখার সুযোগ করে দেই যে বেসিক্যালি আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো কেমন হয় এবং কতটা নিখুঁতভাবে আমরা পড়িয়ে থাকি। এই ফাউন্ডেশন বা চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এই মান নির্ণয় আমি এক ক্লাসে শেষ করি বেসিক ক্লাসগুলোতে, কিন্তু এই মান নির্ণয়ের উপর মিনিমাম 3 থেকে 4টা ক্লাস পেয়ে আপনারা নিখুঁতভাবে শিখতে পারবেন এই ফাউন্ডেশন ব্যাচে। অর্থাৎ এই জায়গায় আপনার বিন্দু পরিমাণ কোনো ল্যাকিং থাকবে না। এমন কোনো জটিল ম্যাথ নাই যে ম্যাথগুলো আপনাকে এখানে করানো হবে না, কারণ এখানে আমরা 160টা ক্লাস নিব, তার মধ্যে শুধুমাত্র ম্যাথের ক্লাস পাবেন 45টা। দেখেন সাধারণত কোন একজন টিচার ম্যাথের যখন একটা কোর্স করায় তখন ওই টিচাররাও 45টা ক্লাস নেয় না, সর্বোচ্চ 30টা ক্লাস নেয়। কোন একটা ইংলিশের টিচার যখন শুধুমাত্র ইংলিশ পড়ায় তখন ওই ইংলিশের টিচারটাও কখনো 40টা ক্লাস নেয় না, কিন্তু আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ ইংলিশের ক্লাস পাবেন আপনি 40+। তাহলে 40 আর 45 সমান কত? 85টা ক্লাস পাবেন শুধুমাত্র আপনি ইংলিশ আর ম্যাথে, যেখানে পুরো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান 70টার বেশি, সব সাবজেক্ট মিলিয়ে 70টার বেশি ক্লাস নেয় না। সেখানে জব মেডিসিন সব মিলিয়ে ইন টোটাল 160টা ক্লাস নিবে। তার মানে জব মেডিসিন সেবামূলক যে প্রতিষ্ঠান, এটা ইতোমধ্যে যেমন প্রমাণ করেছে তেমন সার্ভিস দিয়ে এটাকে আরো ভালোভাবে প্রমাণ করতেছে, যেখানে পুরো বাংলাদেশের প্রতিটা প্ল্যাটফর্ম সর্বোচ্চ 90টা ক্লাস দিয়ে একটা কোর্স সম্পূর্ণ করে বা 70টা ক্লাস দিয়ে একটা কোর্স সম্পূর্ণ করে, সেখানে জব মেডিসিন 160+ ক্লাসের মাধ্যমে আপনার কি করবে বলেন? কোর্সটা সম্পূর্ণ করবে। এটাই হচ্ছে জব মেডিসিনের সবচেয়ে বড় একটা ইউনিক বৈশিষ্ট্য। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন যারা ইতিমধ্যে আমরা যুক্ত হয়েছি, প্রত্যেকে আমরা লাইভটাকে একটু শেয়ার করে দেব, কারণ আজকের ক্লাসটা খুব বেশি অ্যামেজিং হবে এবং অনেক বেশি ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকে আমরা লাইভটাকে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আজকের লাইভ সেশনে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে আমাদের এই চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে একদম ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে একদম ফ্রিতে আমরা একজন স্টুডেন্টকে ভর্তি করাই নিব আজকে। জান চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যে থাকবেন, সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে যদি কেউ থাকেন, তাহলে তাকে আমরা যেটা করব, এই চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে তাকে 60% সারে ভর্তি নিব। জান 60% সারে ভর্তি নেওয়ার সুযোগ করে দিব। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? আমি তাইলে আর সময় ডিলে না করে ক্লাসটা শুরু করে দেই। আশা করা যায় যে আমাদের যারা চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়েছিলেন, পেইড ব্যাচে যারা যুক্ত ছিলেন, তারা প্রত্যেকেই এখন লাইভ ক্লাস করতেছেন। কারা কারা আমাদের চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটু কমেন্ট করেন। আমি দেখতে চাচ্ছি যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কলিজার ভাইয়েরা সবাই আমার লাইভে আছেন কিনা, কারণ আজকের ক্লাসটা কিন্তু আমাদের সিক্রেট ক্লাস, পেইড ব্যাচের ক্লাস, কিন্তু পেইড ক্লাসটাই আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমি ক্লাস শুরু করে দিব, কথা না বাড়াই, সবাই একটু কমেন্ট করেন। হ্যাঁ, যারা ভর্তি তাদের কোথায় ভর্তি করাবেন তাদের জন্য আলাদা সিক্রেট গ্রুপ আছে। যেমন আজকের ক্লাসটা পাবলিক হইলেও পরবর্তীতে যতগুলো ক্লাস হবে একটাও কিন্তু পাবলিকলি পাবেন না, প্রতিটা ক্লাস সিক্রেটলি হবে, অর্থাৎ সিক্রেট গ্রুপে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, মাশাআল্লাহ। যারা যারা আমরা চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট তারা একটু কমেন্ট করব সবাই। জব মেডিসিন থেকে আমি যেন
এবার পাস করতে পারি? অবশ্যই আমার কলিজার ভাই, কলিজার বোন খাদিজা আক্তার। জব মেডিসিন যে সার্ভিসটা দিবে, সার্ভিসটা শুধুমাত্র একটু লালন করতে হবে, গ্রহণ করতে হবে, তাইলেই দেখবেন আপনার সফলতা অটো চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বিসিএস ব্যাচের স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। যে যে ব্যাচের স্টুডেন্ট হই কোনো সমস্যা নেই, ক্লাস সবার জন্যই অনেক ইফেক্টিভ হবে। সবাই মিলে আমরা এনজয় করবো আজকের ক্লাসটাকে। ওকে, লেটস গো স্টার্ট মিশন। কলিজার ভাই, কলিজার বোন, যখনই আমরা মান নির্ণয় কোনো অধ্যায় শুরু করি তখনই আমাদের মাথার মধ্যে এরকম একটা ইন্টেনশন চলে আসে, ও মান নির্ণয়, মান নির্ণয় কি করতে হবে, কি করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। এই যে সূত্র মুখস্থ করার একটা ইন্টেনশন, এটা থেকে আজকের ক্লাসে আমরা আগে বের হয়ে আসি। কারণ আজকে আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক শিখবো। কি শিখবো আমরা? বেসিক শিখবো। সবাই লেখি মান নির্ণয় পর্ব 1। সবাই আমরা খাতার মধ্যে হেডিং দেই। যারা পেইড ব্যাচের আছি, পেইড ব্যাচের বাইরে আছি, পেইড ব্যাচেররাও হেডিং দিব, পেইড ব্যাচের বাইরেরাও হেডিং দিব। যারা পেইড ব্যাচের বাইরে আমাদের যদি একদম লেকচার 1 থেকে চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হইতে চান, জাস্ট আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন 01901519501। একদম লেকচার 1 থেকে শুরু করতে পারতেছেন। যদি আপনার ফোনে টাকা না থাকে তাহলে 01 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আর যদি তাও না থাকে আমাদের জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে বা মেসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করেন, তাইলে আপনি একদম শুরু থেকে আমাদের ক্লাস শুরু করতে পারবেন ফাউন্ডেশনের। আমি আবারও নাম্বার দিয়ে দিচ্ছি 01901519501। যদি 01 ব্যস্ত দেখেন 02, 03 এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার, অথবা ক্যাপশনে নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা হেডিং কি দিব? মান নির্ণয় পর্ব 1। পর্ব 1। ও মাই গড, মান নির্ণয় পর্ব 1। তাহলে এই পর্ব 1-এ আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে সূত্র মুখস্থ না করে ম্যাথের মাধ্যমে আমরা প্রতিটা জিনিসকে মাথায় সেট করতে পারবো, বা দেখা মাত্রই একটা প্রশ্ন থেকে কিভাবে সূত্রকে অবজারভেশন করা যায়, এই মেথডটা আমরা আগে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে দেখেন আমরা যখন মান নির্ণয় পর্ব 1-এ শিখব, এই পর্ব 1-এর মধ্যে আমরা লিখি টাইপ 1। কি লিখবো? টাইপ 1। এই টাইপ 1-এ আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আমরা এটা একটু হেডিং দেই। হেডিংটা হচ্ছে প্রশ্নে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে তবে। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীতে মান নির্ণয়ে যখনই ক্লাস করেছি প্রতিটা স্যার আমাদেরকে এভাবে একগাদি সূত্র দিত। 1 নাম্বার a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নাম্বারে দিত, আচ্ছা আপনারা একটু লিখে নেন সূত্রগুলো, যেহেতু পৃথিবীর সব টিচার দিত আমিও লিখে দিচ্ছি, কিন্তু এগুলো একটা সূত্র আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। একটু পরে এই সূত্রগুলোকে আমরা টোটালি স্কিপ করে ফেলবো। তাও লিখে নেই আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বরে আমরা শিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab। 4 নম্বরে আমরা শিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা মাইনাস 2ab হবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়। এরকম আরো সূত্র আছে। তো আগে এই 4টা সূত্রের ব্যবহার আগে বুঝাই। এই 4টা সূত্রের ব্যবহার বোঝানোর পর আমরা নমুনা 2 বা টাইপ 2 তে গিয়ে বাকি সূত্রগুলোর ব্যবহার শিখব। তো এই জায়গায় দেখেন, আমরা যখনই a প্লাস b হোল স্কয়ার বলি তখনই আমরা বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এটাকে কি একটু সাজায় লেখা যাইতো না? এই b স্কয়ারটাকে কি আমি a স্কয়ারের পাশে লিখতে পারতাম না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লেখা যাইতো না? যাইতো কিনা? কারণ এগুলোকে এক্সচেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। আবার এখানেও কি আমি প্লাস b স্কয়ারটাকে সামনে নিয়ে আসতে পারতাম না?
লিখতে পারতাম না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab? লেখা যাইতো কিনা বলেন? অবশ্যই লেখা যাইতো। আমার কলিজার ভাই কলিজার বোন, আমি প্রথমে যে হেডিংটা দিয়েছি ওই হেডিং এর সাথে এই চারটা সূত্রের একটা আত্মার সম্পর্ক আছে। এখন তো ডিরেক্ট সূত্র দেখতেছেন, একটু পরে প্রশ্ন থেকে সূত্র অটোমেটেড তৈরি হবে। তার মেথডটা আমি একটু পরে বলে দিচ্ছি। দেখেন, প্রশ্নে যদি ডাবল স্কয়ার থাকে তবে আমাদেরকে কি করতে হয় দেখেন তো। 1 নাম্বার সূত্রে ডাবল স্কয়ার আছে কিনা বলেন? আছে, আছে। ডাবল স্কয়ার বলতে এর উপর স্কয়ার, বি এর উপরও স্কয়ার। 2 নাম্বার ফর্মুলাতেও ডাবল স্কয়ার আছে কিনা বলেন? আছে, আছে, আছে। 3 নাম্বার সূত্রেও ডাবল স্কয়ার আছে কিনা বলেন? আছে। 4 নাম্বার সূত্র ডাবল স্কয়ার আছে কিনা বলেন? আছে। আমরা পরীক্ষার হলে গিয়ে একটা কনফিউশন তৈরি করি, কখন যে 2ab ব্যবহার করব আর কখন যে 4ab ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, হয় কিনা এই কনফিউশন। হওয়ার পেছনের মূল রিজন হচ্ছে আমরা সূত্র মুখস্থ করছি। কি মুখস্থ করছি? সূত্র মুখস্থ করছি। কলিজার ভাই কলিজার বোন, আজকে একটা কথার মাধ্যমে এই জিনিসটাকে আমরা বুঝে যাওয়ার চেষ্টা করি। যখনই আমি প্রশ্নে দেখব যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এ স্কয়ার প্লাস অর্থাৎ ডাবল স্কয়ার প্রশ্নে রয়েছে, তখনই আমি বুঝে যাব এই বেটা প্রশ্নের মধ্যে সূত্রে প্লাস মাইনাস 2ab আসবে, 4ab আসবে। কারণ যেখানেই ডাবল স্কয়ার সেখানেই 2ab, যেখানেই ডাবল স্কয়ার সেখানেই 2ab, যেখানেই ডাবল স্কয়ার সেখানেই 2ab, যেখানেই ডাবল স্কয়ার সেখানেই 2ab। এখানে কি 4ab আসছে? তাহলে প্রশ্নে যদি আমরা ডাবল স্কয়ার দেখি তাহলে কি ব্যবহার করব? প্লাস মাইনাস 2ab ব্যবহার করব, প্লাস মাইনাস 2ab ব্যবহার করব। মনে থাকবে? ফাউন্ডেশন ব্যাস। সো খুব স্লোলি পড়াবো, স্লোলি বোঝার চেষ্টা করবেন। যেখানে বুঝবেন না বারবার কোশ্চেন করবেন, বারবার বুঝাই দিব। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের মধ্যে থেকে বা এই চারটা সূত্র থেকে আমরা বুঝতে পারলাম যে প্রশ্নে যদি ডাবল স্কয়ার থাকে, লেখেন, নোট লিখে নেন। নোটটা হচ্ছে প্রশ্নে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে তবে প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়, যার প্রমাণ আমরা উপরে চারটা ফর্মুলা থেকে পেয়েছি। বলেন এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে এবার দেখেন যে আসলে কিভাবে সূত্র মনে বা মুখস্থ না করে আমরা ম্যাথ করতে পারি। এবার এই চারটা সূত্রের ব্যবহার আমি আপনাদেরকে শেখাবো। লেখা শেষ? একটু দ্রুত। তাহলে আমি আবারও বলতেছি, প্রশ্নে যদি আমি ডাবল স্কয়ার দেখি, কি দেখি? প্রশ্নে ডাবল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলে আমরা কি ব্যবহার করব? প্লাস মাইনাস, প্লাস 2ab না মাইনাস 2ab, এটা আমাকে প্রশ্ন বলে দিবে। কি বলে দিবে? প্রশ্ন আমাকে সুন্দর করে বলে দিবে। একটু পরে আমরা সূক্ষ্মভাবে অবজারভেশন করতে পারবো। ক্লিয়ার? ওকে। তাহলে আমি এতটুকু স্কিপ করার চেষ্টা করলাম, পরের ইয়াতে চলে যাব আমি। আচ্ছা, আমি একটু পরের পর্বে চলে যাই। আচ্ছা, পরের ইয়াতে যদি আমরা যাই, এবার এই চারটা ফর্মুলা থেকে আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখেন, এই চারটা ফর্মুলা থেকে যদি আমরা ম্যাথ করার চেষ্টা করি তাহলে কি ঘটনা ঘটে? 1 নম্বরে একটা ম্যাথ লেখেন আপনারা সবাই। ধরেন প্রশ্নে দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 18 এবং এ প্লাস বি হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে ধরেন 36 হলে আমাকে বের করতে বলতেছে এ বি ইকুয়াল হোয়াট। দেখেন, প্রশ্নে কার মান বের করতে বলছে বলেন? আমার কিন্তু যখন বেসিক শেষ হয়ে যাবে তখন আমি কিন্তু প্রশ্নে চলে আসব। আমার কিন্তু স্লাইড রেডি আছে, কিন্তু আগে আমরা কি শিখতেছি? বেসিক, বেসিকের পাশাপাশি ম্যাথ। এরপরে আমরা কোথায় চলে আসব? প্রশ্ন সমাধানে চলে আসব। কথা কি বুঝতে পারছি? ডিরেক্ট প্রশ্ন সমাধানে কখনো কোনো কিছু শেখা যায় না। আমরা আগে ডেপথ বেসিক গুলো শেখার চেষ্টা করি। দেখেন, এই যে আমি এখান থেকে আপনাকে বললাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 18, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 36 হলে এ বি কত? তো বেশ কিছু টিচার আছে, তারা কি করে জানেন?
আপনারা এখানে কারিশমা দেখায়। ভাই জানো জানো এটাকে আমরা 2 সেকেন্ডে চুটকি মেরে করে ফেলবো। কিভাবে? এভাবে বলে, তাই বলো কত কত এর উপর বর্গ করলে 18 হয়। বলে এ এর মান যদি 3 নাও 3 এর উপর স্কয়ার, বি এর মান যদি 3 নাও 3 এর উপর স্কয়ার, 3 3 9 3 3 9 9 9 যোগ করলে কত? তাহলে এখানে এ এর মান 3, বি এর মান কত? 3। আবার এখানে এ আর বি এর মান যদি 3 আর 3 6 হয়, 6 এর উপর স্কয়ার করলে কত হয়? 36। মিলে গেছে? তাহলে এ বি মানে কি 3 গুণন 3 3 3 কত? 9। হোয়াট আর ফিলিংস ম্যান। এভাবে আপনাকে মজা দিবে, কিন্তু আলটিমেটলি যদি এই মানগুলো রুট আকারে থাকে বা যদি না মিলে, তখন আপনি কি হবে? আপনার অবস্থাটা কি হবে? মাইন্ড চেপে পড়ে যাবেন না? তার মানে এই ধরনের শর্টকাট কখনো বিলিভ করবেন না, কারণ এই ধরনের শর্টকাট গুলো আপনার জীবনকে তেজপাতা করে দেয়। আমি কি কথা বুঝাতে পারছি? যে কত কত যোগ করে কত কত এর উপর বর্গ করলে এই মান হয়, ওই মান হয়। কারণ এই শর্টকাট গুলো আমাদের মাথাটাকে একটা জঞ্জটে পরিণত করে ফেলে। এবার আসেন, সারা জীবন এ বি এর সূত্র মুখস্থ করছেন, এখন ধরেন আমি এ বি এর মুখস্থ সূত্রটা ব্যবহার করতেছি। এ বি ইকুয়াল এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। পারবেন ব্যবহার করতে? সম্ভব? এই যা মান দেওয়া আছে তা থেকে এই সূত্র ব্যবহার করা সম্ভব? সম্ভব না। যে বেটা সূত্র মুখস্থ করছে, এবার কি তার মাথা কি আউলা চক্করে পড়ে গেছে না? এই জন্য আমাকে মুখস্থ বিদ্যা থেকে কি হইতে হবে? বের হয়ে আসতে হবে। এবার দেখেন, আমার টার্গেট আসলে সূত্র কি হবে এটা না, আমার টার্গেট প্রশ্নে ডাবল স্কয়ার তুমি আছো কিনা। বলেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা? আছে? আছে? দেখেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে। যখনই দেখবেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে, তখন আপনি বাম পাশে ডাবল স্কয়ার লিখবেন। লিখছেন? ডাবল স্কয়ার ইকুয়াল দেওয়ার পর লিখবেন মান স্কয়ার। মান মানে ডাবল স্কয়ার বাদেও দেখবেন কোনো না কোনো একটা মান দেওয়া আছে, কোনো না কোনো একটা। মানটা কিসে দেওয়া আছে বলেন? প্লাসে দেওয়া আছে। লেখেন এ প্লাস বি হোল স্কয়ার। এবার এখানে প্লাস আছে না মাইনাস আছে? ডাবল স্কয়ার থাকার কারণে প্লাস মাইনাস 2ab ব্যবহার হয় কিনা বলেন? যেহেতু ডাবল স্কয়ার আছে তাহলে প্লাস মাইনাস 2ab, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে, এটা আমার মান বলে দিবে। মানটা এখানে প্লাস হওয়ার কারণে এখানে মাইনাস 2ab। আমি কি সূত্র মুখস্থ বসাইলাম? আমি বললাম প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। মানটা যদি আমার প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের উপর স্কয়ার, আর এটা যদি প্লাস হয় এটা কি হবে? অটো মাইনাস 2ab। এই এবি থেকে আমি এবি এর মানটা বের করে নিয়ে আসবো। আমি এবি এর সূত্র ব্যবহার করব আর জীবনও না, কারণ সূত্র ব্যবহার করতে গেলে হুবহু সূত্র কখনোই আমাকে ম্যাথ করতে সাহায্য করবে না। ম্যাথের মধ্যে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্যাস। কি থাকে? প্যাস। এই প্যাস থেকে আপনাকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? ওকে, এবার আসেন আমার কলিজার ভাই কলিজার বোন, এবার যদি মান বসাই দেই, বলেন ডাবল স্কয়ারের মান কত দেওয়া আছে? 18। এ প্লাস বি হোল স্কয়ারের মান কত দেওয়া আছে? 36 মাইনাস 2ab। কলিজার ভাই কলিজার বোন, এই 36টাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস 36 মাইনাস 2ab। তাহলে এই পাশে থাকে আমাদের মাইনাস 2ab, আর এই পাশে মাইনাস 36 থেকে মাইনাস 18 প্লাস 18 বাদ দিলে মাইনাস 18। মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা দিলে এ বি ইকুয়াল আমি কত পাইলাম? 18 ভাগ 2 সমান কত পাইলাম? 9। তাইলে এ বি এর মান পাইলাম আমি 9। সূত্র কিন্তু আমি ব্যবহার করি নাই, এ বি এর সূত্র ব্যবহার করি নাই কিন্তু আমি। তারপর কি আবার 9 আসছে কিনা বলেন? এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই এটাই কি ডিটেলস? হ্যাঁ এটাই ডিটেলস, এটাই লিখিত, কারণ আমি সূত্র ব্যবহার করছি। আমি কি ব্যবহার করছি? শুধু বামে জিনিস ডানে আর ডানে জিনিস বামে নিয়েছি, কারণ এই একটা সূত্র দিয়ে, এই একটা মেথড দিয়ে আমরা 4টা ফর্মুলার প্রতিটা ম্যাথ করতে পারবো। একটা সূত্র আপনার মাথায় থাকার কোনো প্রয়োজন নাই। কেন নাই? ধরেন প্রশ্ন থেকে যদি আপনাকে এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে বলতো, এ বি এর মানটা দেওয়া থাকতো, তাও ডাবল স্কয়ার আছে মানে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার দিয়ে আপনি এই একটা সূত্র ব্যবহার করে আপনি সব ধরনের ম্যাথ করে ফেলতে পারবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? একটু পরে দেখেন আমি একটার পর একটা উদাহরণ দিয়ে আপনাদের জিনিসগুলো বুঝাই দিচ্ছি। এবার বলেন যে আমরা এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে আমি সামনের দিকে আগাবো। এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার দেখেন 2 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, তাহলে 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে দেখেন। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে ঠিক এরকম, আমাকে বলতেছে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 49, এ বি ইকুয়াল
12 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হোয়াট? আমাকে ডিরেক্ট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করতে বলতেছে। এবারে বলেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা? প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা? ডাবল স্কয়ার এর মান দেওয়া থাক অথবা চাক, প্রশ্নে আছে কিনা এটা আমার টার্গেট। এটা আমার টার্গেট আছে। তাহলে ডাবল স্কয়ার কোন পাশে লিখবো? বাম পাশে। ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। তাহলে এটা প্লাস হলে এটা অটো কি হয়ে যাবে? মাইনাস 2ab। এবার দেখেন মান বসান। a প্লাস বি হোল স্কয়ারের মান 49 মাইনাস 2 গুণন ab এর মান হচ্ছে 12। তাহলে 12 থেকে 24, 49 মাইনাস 24 ইকুয়াল কত পাইলাম বলেন? 25। তাহলে এটার অ্যান্সার কত চলে আসলো বলেন? ডাবল স্কয়ারের মান 25। একটু উঠে নেন, দ্রুত দ্রুত হাত চালাইতে হবে, আমার সাথে সাথে হাত চালাইতে হবে, দেরি করা যাবে না। আমরা 4টা সূত্রের বেসিক এই একটা ফর্মুলা থেকে বোঝার চেষ্টা করব। এরপর আমরা নমুনা 2 এ চলে যাব। কারণ আগে বেসিকটা স্ট্রং হোক। আগে কি স্ট্রং করতে হবে বলেন? বেসিক স্ট্রং করতে হবে। কি স্ট্রং করতে হবে? বেসিক স্ট্রং করতে হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার হলে এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখেন, সারা জীবন তো সূত্র মুখস্থ করছেন, আজকের পরে এটা ফিল হবে যে না আসলে সূত্র মুখস্থ করার জিনিস না। আমরা চাইলে সূত্রকে মুখস্থ না করেও মনে রাখতে পারি। 3 নাম্বার প্রশ্নটা যদি আমি এভাবে করি আপনাকে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 4 হলে আপনাকে যদি আমি মান বের করতে বলি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? এখন দেখেন এই প্রশ্নে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট দেখার পরে অনেকে কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করবে। কিন্তু আমি কি বলছি যে সূত্র ব্যবহার করা যাবে? আমি বলছি ডাবল স্কয়ার আছে কিনা প্রশ্নে। বলেন প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে? প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে কোন পাশে লিখতে হয়? বাম পাশে লিখলাম। ইকুয়াল মান স্কয়ার, এই মান স্কয়ারটা কিসে দেওয়া আছে দেখেন? কিসে দেওয়া? মাইনাসে দেওয়া। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, ভাই এখানে মাইনাস হলে এখানে কি হয়? এই তো বুঝে গেছেন, প্লাস 2ab। এবার আপনি শুধু মান বসায় বাম ডান করেন। ডাবল স্কয়ারের মান 8, এ মাইনাস বি হোল স্কয়ার মান বের করব 2 গুণন ab এর মান 4, 4 দিকে কত? 8। তাহলে এই যে 8 থেকে 8 মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত পাইলাম? 0 পাইলাম। কত পাইলাম? 0 পাইলাম। কঠিন ছিল? কঠিন ছিল? একই ফর্মুলা বারবার ব্যবহৃত হচ্ছে কিনা বলেন? ফর্মেটে কি আর কোনো চেঞ্জ আসতেছে? শুধুমাত্র প্রশ্নের দিকে তাকাবো একটা জিনিস, যে তুমি ডাবল স্কয়ার আছো কিনা। তুমি ডাবল স্কয়ার আছো কিনা। ডাবল স্কয়ার ইকুয়াল মান দেখবো যে মানটাতে প্লাসে মানটা দেওয়া না মাইনাসে মানটা দেওয়া। যদি প্লাসে থাকে প্লাস স্কয়ার মাইনাস 2ab, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস 2ab। শেষ। এতটুকু ইনফরমেশন, এতটুকু জিনিস আমাকে মনে রাখতে হবে। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? যারা এখনো ক্লাসটাকে শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন। আর ক্লাসে যারা এখনো রিয়াকশন ইউজ করে নেই, ক্লাসে রিয়াকশন ইউজ করবো। ওকে, আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে যাই। 4 নাম্বার প্রশ্নে যদি আমি এখন আপনাদেরকে চলে যাই, 4 নাম্বার প্রশ্নে গিয়ে যদি আপনাকে আমি বলি, দেখেন যদি আপনাকে বলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ধরেন এটার মান 18, এ বি এর মান 9 হলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? বলেন এই প্রশ্নের উত্তর কি আমাকে দেওয়া লাগবে না? আপনারা নিজেরাই পারবেন এখন, নিজেরাই পারবেন এখন, নিজেরা করেন। বলেন এটার উত্তর কত হবে? বলেন 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 এটার উত্তর কত হবে? দ্রুত বলতে হবে। সূত্র মুখস্থ করা যাবে না, কারণ সূত্র মুখস্থ করলেই আমরা পরীক্ষার হলে সবচেয়ে বড় বিপদে পড়ি।
লেখা শেষ? লেখছি সবাই? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে ডাবল স্কয়ার ইকুয়াল 18, এ বি ইকুয়াল 9 হলে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? তাহলে আবারও প্রশ্নে দেখতেছি ডাবল স্কয়ার আছে, তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল কি লিখবো? মান স্কয়ার, মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস হওয়ার কারণে এখানে কি হবে? মাইনাস 2a। এবার মান বসান, ডাবল স্কয়ারের মান কত? 18। এ প্লাস বি হোল স্কয়ারের মান আমাকে বের করতে বলছে মাইনাস 2, এ বি এর মান 9, তাহলে 9 দিয়ে 18। এখানে এই মাইনাস 18টা এ পাশে যদি আসে 18 কত হবে? তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের মান কত পাইলাম? 36 পাইলাম। কঠিন ছিল? আচ্ছা, যদি কথার কথা ধরেন আমার এখানে স্কয়ার দিয়ে মানটা না চাইতো, তাও পারতাম না? পাইতাম কিনা বলেন? অনেক সময় কিন্তু ওখানে স্কয়ার নাও দেওয়া থাকতে পারে। যদি স্কয়ার না দেওয়া থাকে তাইলে আমরা যেটা করব, এটাকে আমরা জাস্ট বর্গ হিসাবে নিব প্রথমে। নেওয়ার পর ফিনিশিং মোমেন্টে এই স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে, স্কয়ারটা বাদ যাবে। তখন আমরা এ প্লাস বি এর মান কি পাবো? প্লাস মাইনাস 6 পাবো। কারণ রুট থেকে রুট 36 এর জন্য বর্গমূল আমাদের কত? প্লাস মাইনাস 6। প্লাস মাইনাস, কথা কি বুঝাইতে পারছি? কারণ 36 এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 6। প্লাস মাইনাস মনে থাকবে? বলেন। তাইলে আমরা প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আমরা মেথড একটার বাইরে কোনো কিছু ব্যবহার করছি? আমরা কিন্তু 4টা প্যাটার্নের জিনিস শিখলাম। কিরকম? আমরা এ বি এর মান বের করা শিখলাম, আমরা এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করা শিখলাম, আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের মান বের করা শিখলাম, আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করা শিখলাম। এই 4টা জিনিসে আমরা কি আলাদা আলাদা কোনো মেথড ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি মাত্র একটা জিনিসই, যে প্রশ্নে তুমি ডাবল স্কয়ার আছো কি না। ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার সবসময় বাম পাশে ইকুয়াল মান স্কয়ার। মানটা যদি প্লাস হয়, প্লাসের উপর স্কয়ার দিলে মাইনাস 2ab। মানটা যদি মাইনাস হয় তাহলে কি? প্লাস 2ab। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখানে আর জীবনও কোনদিন আমরা সূত্র মুখস্থ করব? করার দরকার আছে? প্রয়োজন আছে? তাহলে আমরা এখন কি শান্তি পাচ্ছি যে না আসলে সূত্র মুখস্থ না করেও মনে রাখা যায় কিনা বলেন? অথচ আমরা কি করি? এক গাদি সূত্র ময়শিকার মুখস্থ করে পরীক্ষার হলে ঢুকি। ধরেন প্রথম যে ম্যাথটা করছিলাম এ বি এর মান বের করার জন্য, যে ব্যাটারা এ বি এর সূত্র মুখস্থ করছে এরা যদি পরীক্ষার হলে যাইতো ওদের কি মাথা ঘুরতো না? অনেকের তো বমি বমি ভাব আসতো। কেন? এ বি এর সূত্র ঠেলা পড়ছি একভাবে, এখানে মান দেওয়া আছে আরেকভাবে, তাহলে বসাবো কিভাবে? তখন তাকে আরো সাইড নোট করা লাগতো, আলাদা করে পার্ট করে তারপরে ম্যাথটার সেম রূপ ধারণ করে দেন সূত্র ব্যবহার করা লাগতো এ বি এর। কিন্তু আমরা এখন যে মেথড শিখছি এতে করে আমার এ বি এর আর কোনো প্রয়োজন নাই, এ বি অটো চলে আসবে। এখন আসেন, এই ফর্মুলা থেকেই আপনি যদি চান যে আমি সূত্র তৈরি করব, সূত্র কি করব? তৈরি করব। ধরেন আপনাকে বলতেছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তা আপনাকে যদি কখনো বলে যে নিচের কোনটি সঠিক, তো আপনাকে কিন্তু আমি শিখাইলাম একটা জিনিস, যে ডাবল স্কয়ার থাকলে এ প্লাস বি হোল স্কয়ার, সরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার। এখানে যদি আমি প্লাস দিই তাহলে এখানে কি চলে আসে? মাইনাস 2ab। আচ্ছা ভাই, এখন যদি আপনাকে বলে যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমার মুখস্থ নাই, এটা সমান কি হবে? আমি বের করতে পারবো না? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় না যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টেপ এসে আসলে প্লাস 2ab। এটা কি মুখস্থ করা লাগলো? ওই ডাবল স্কয়ার থেকেই তৈরি করা যাচ্ছে কিনা? ডাবল স্কয়ার থেকে যদি আমি এ বি এর ফর্মুলা ব্যবহার করতে চাই তাও সম্ভব। কথা কি বুঝাতে পারছি? আবার ধরেন যদি এখানে মাইনাস থাকতো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তখন এখানে কি ব্যবহার করতাম? প্লাস 2ab। আমি যদি এবার এখানে এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে চাই তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর জায়গায় প্লাস 2ab টাইপের শেষে কি হয়ে যাবে? শুধু মাইনাস 2ab। তো ফর্মুলা নিচের কোনটি সেটাও আমরা একটা ফর্মুলা থেকেই বাম ডান করে কি করতে পারবো? তৈরি করে নিতে পারবো। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আপনার ক্লাস করে এখন আর সূত্র মুখস্থ করি না,
আমি সূত্র মুখস্থর ব্যাপারে সব সময় বিরুদ্ধে, কারণ সূত্র মুখস্থ করলে আমাদের মাথা অটোমেটেড ড্যামেজ হয়ে যায়। পরীক্ষার হলে আমরা চাইলেও ম্যাথ করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে পরীক্ষার হলে গিয়ে মাথা ঘুরে, সূত্র মুখস্থ করলে তো মাথা ঘুরবেই, স্বাভাবিক। সূত্র খুব ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, আমরা নমুনা 2 এ চলে যাই। লেখেন টাইপ টু, নমুনা 2 না টাইপ 2। আমরা এবার কথা বলবো টাইপ 2 নিয়ে। টাইপ 2 দেখেন, এই টাইপ 2টা কি? এই টাইপ 2, আমরা টাইপ 2 তে যেটা শিখবো, যদি প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে। লেখেন, প্রশ্নে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার না থাকে, বি স্কয়ার না থাকে, প্রশ্নে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার না থাকে, তাইলে আমাদের কাজ কি? এবার বুঝে গেছি, প্লাস মাইনাস 4ab ব্যবহার হবে। কি ব্যবহার হবে? প্লাস মাইনাস 4ab। কারণ ডাবল স্কয়ার থাকলে প্লাস মাইনাস 2ab। এখন ডাবল স্কয়ার যদি না থাকে, তবে কি ব্যবহার করব বলেন? প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হবে। আচ্ছা, প্রমাণটা দেখি আমরা। 1 নম্বর সূত্রে আমরা শিখে আসছি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, কোন সিদ্ধান্তে মনে পড়ে? এ পাশে প্লাস হলে অটো এ পাশে কি চলে আসে? মাইনাস। কিন্তু ডাবল স্কয়ার না থাকার কারণে, এখানে মাইনাস হওয়ার কারণে এখানে প্লাস 4ab হয়। এখানে কিন্তু 2ab ব্যবহার করা যাবে না, কারণ এখানে ডাবল স্কয়ার নাই। কি নাই? ডাবল স্কয়ার নাই। এবার 2 নাম্বার ফর্মুলায় যদি আমরা প্রথমে a মাইনাস বি হোল স্কয়ার লিখতে চাই, তাহলে এ পাশে a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস হওয়ার কারণে এখানে কি হবে? মাইনাস কি হবে বলেন? 4ab হবে। আবার যদি আপনাকে 4ab এর ফর্মুলা বের করতে বলে, 4ab ইকুয়াল কি লেখা যায় বলেন তো? a প্লাস বি হোল স্কয়ার, এটা এ পাশে আসলে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। কথা কি বুঝতে পারছি? তাহলে এবার যদি আমরা 3 নম্বরে লিখতে চাই যে 4ab ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এগুলো একটা সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। একটু পরে দেখবেন যে আপনার প্রশ্ন কি বলে দিছে, সূত্র বলে দিছে, সবই বলে দিছে। 4 নম্বরে দেখেন, যদি আপনি a b এর মান বের করতে চান, a b ইকুয়াল, এই 4টা এসে ভাগ হয়ে যায়। তা আপনি যদি a প্লাস বি এর নিচে 2 দিয়ে স্কয়ার দেন, এই স্কয়ার মানে 2 দ্বিগুণে 4, এই 4টা এখানে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে 2 এর উপর বর্গ হইল, 2 এর উপর কি হইল? বর্গ হইল। মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। এই যে 4টা ফর্মুলা আমরা দেখতেছি, বেসিক্যালি এই 4টা ফর্মুলার একটাও মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট, আপনাকে যে মেথড বলবো, একটা মেথড দিয়ে আপনি সব ম্যাথ করে ফেলবেন। আমি কি আপনার প্রশ্ন মানে ব্যাপারটা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যেভাবে জিনিসগুলোকে মুখস্থ করি, মুখস্থ বিদ্যা থেকে আমরা বের হয়ে আসি। তাহলে প্রশ্নে যদি আমরা দেখি ডাবল স্কয়ার নাই, তাহলে কি ব্যবহার করব? প্লাস মাইনাস 4ab। প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাকে প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? ওকে, এবার আসেন, আমরা যদি পরবর্তীতে এই টাইপ থেকে ম্যাথ করার চেষ্টা করি। আশা করছি আমরা এতটুকু লেখা শেষ। আমি ক্লাস শেষে এটার পিডিএফটাও আপনাদেরকে দিয়ে দিব। যদি কোনো কারণে বাই এনি চান্স কোনো জায়গায় মিস হয়ে যায়, এই পিডিএফ থেকে কি করতে পারবেন? এই জন্য আমি কিন্তু একেবারে এই যে সিরিয়ালি লিখতেছি, কোনো কিছু কিন্তু আমার আলাদা আলাদা করে স্লাইড করতেছি না, বা আলাদা আলাদা করে স্লাইডে লিখতেছিও না। এটাই পিডিএফ আকারে আপনাদের কাছে চলে যাবে, টেনশন নাই, গ্রুপে দিয়ে দিব নি। এবার আসেন, আপনাকে যদি এখান থেকে ম্যাথ করতে বলে ডাবল স্কয়ার না দিয়ে, ধরেন a প্লাস বি হোল স্কয়ার এর মান দেওয়া আছে 49। কত দেওয়া আছে? এবং আপনাকে বলা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার এর মান হচ্ছে 1 হলে 4ab ইকুয়াল হোয়াট? দেখেন তো কার মান বের করতে বলছে? বলেন, প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে? নাই। প্রশ্নে ডাবল স্কয়ার, যখন প্রশ্নে ডাবল স্কয়ার দেখবেন নাই, তখন চোখটা বন্ধ করে মানে শুরুতে এই প্লাসের ফর্মুলাটা আগে লিখবেন। তাহলে এখানে যদি আমি প্লাসের ফর্মুলাটা আগে লিখি,
অটো এটা প্লাস, তাহলে ও পাশে কি চলে যাবে? বিকল্প মানটা বলেন, বিকল্প মানটা কি দেওয়া আছে? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি, এখানে মাইনাস দেওয়ার কারণে এখানে কি দিব? প্লাস পরে বি প্লাস। এবার মান বসান। এ প্লাস বি হোল স্কয়ারের মান কত? 49। এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত? 1 প্লাস 4ab। তাহলে এবার বলেন প্লাস 4ab এর মানটা কত হবে? 49 থেকে 1 মাইনাস সমান কত পাইলাম? 48 পাইলাম আমরা 4ab এর মান। বলেন কঠিন ছিল? কঠিন ছিল? পারবো? পারা যাবে ইনশাল্লাহ। এখন এই প্রশ্নটাই যদি আমাকে বলতো 4ab এবং ab কত, আমি কি ab এর সূত্র ব্যবহার করতে ভাবছেন? জীবনও না। বলেন 4ab এর মান কত আসছে? 48। তাহলে অতএব ab এর মান কত হবে বলেন? ab এর মান এই 4টা এপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 48 কে 4 দ্বারা ভাগ করেন, 4 12 কত? 48। ab এর মান 12। তাহলে দেখেন 4ab এর মান পাইলাম 48 আর ab এর মান পাইলাম কত বলেন? 12। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমার কথা হচ্ছে যে আমরা কি চাইলে 4ab এর সূত্র ডাইরেক্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু কেন ব্যবহার করি নাই? কারণ আমরা সব সময় এই প্লাসের ফর্মুলাটা বাম পাশে রেখে এই একটা ফর্মুলা দিয়ে ab এর মান বলেন, 4ab এর মান বলেন, a প্লাস বি হোল স্কয়ারের মান বলেন, a মাইনাস বি হোল স্কয়ারের মান বলেন, সব বের করব। তাহলে আমাদের কনসার্ন কিন্তু 4 দিকে যাচ্ছে না, কনসার্ন একদিকে থাকতেছে। যে আমি প্রশ্নের মধ্যে যখনই দেখবো ডাবল স্কয়ার নাই, তখন a প্লাস বি হোল স্কয়ারটা বাম পাশে লিখবো ইকুয়াল মান স্কয়ার। মানটা মাইনাসে অবশ্যই দেওয়া থাকবে, মাইনাসের উপর স্কয়ার প্লাস কি 4ab, কারণ ডাবল স্কয়ার নাই। কি নাই? ডাবল স্কয়ার নাই। এবার আসেন আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, 2 নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই, দেখেন 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কিভাবে করতে পারে। 2 নাম্বার প্রশ্নটা আমাকে এভাবে করতে পারে, আমাকে বলতে পারে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 16। কত? 16। এবং আমাকে এটাও বলতে পারে যে ab ইকুয়াল 4 হলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত। এবার দেখেন আপনাকে বের করতে বলছে a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু আপনি কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল সূত্র ব্যবহার করবেন? না। প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে বলেন? প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলে সবসময় বাম পাশে কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল অটো এ পাশে কি চলে আসতেছে? a মাইনাস বি হোল স্কয়ার। কারণ এই যে প্রশ্নে a মাইনাস বি দেওয়া আছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হওয়ার কারণে এখানে কি প্লাস 4ab। এবার শুধু মান বসাই। বলেন এটার মান কত? 16। a মাইনাস বি হোল স্কয়ার 4 গুণন ab এর মান কত? 4, 4 × 16। এই প্লাস 16টা এপাশে আসলে কি হয়ে যাবে? 16 মাইনাস 16 a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের মান কত পাইলেন বলেন? 0 পাইলেন a মাইনাস বি হোল স্কয়ারের মান। কঠিন ছিল? আমি কি a মাইনাস বি হোল স্কয়ার আলাদা করে ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করছি? একটা দিয়ে সব করা যাচ্ছে কিনা বলেন? এই একটা ফর্মুলা দিয়ে আমরা সব করতে পারতেছি কিনা বলেন? পারা যাচ্ছে? তাহলে আলাদাভাবে প্যানিক নিব বা পিনিক নিয়ে ম্যাথ করবো? কোনো দরকার নেই। যেমন দেখেন 3 নাম্বারে যদি আমরা যাই, এটা কি লেখা শেষ? দেখেন 3 নাম্বার ম্যাথটা কি বলছে। দেখেন 3 নাম্বার ম্যাথটা যদি আমরা এভাবে দেখি, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, ধরেন এটার মান দেওয়া আছে 1 এবং মান দেওয়া আছে আমার ab 12 হলে আমাকে মান বের করতে বলতেছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট। পারা যাবে না? এবার ডিরেক্ট a প্লাস বি হোল স্কয়ার মান বের করতে বলছে, ডাবল স্কয়ার নেই। তাহলে কি করব? ওই বেটা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল মান লিখবো।
এই মানটা কত দেওয়া আছে বলেন? এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে একটা কি প্লাস 4ab। এবার মান বসান। যদি আমরা এখানে মান বসাই, এটার মান বের করতে বলতেছে, এটার মান 1 + 4 গুণন ab এর মান কত বলেন? 12। বলেন 4 বারে কত? 48 আর 1 কত? 49 পাইলাম আমি a + b হোল স্কয়ারের মান। এখন কথায় কথা ধরেন যদি এটা স্কয়ার দিয়ে না চেয়ে আমাকে শুধু a + b এর মান চাইতো, করা যেত না? কি করতাম? a + b = √49, আর √49 এর মান কত? প্লাস মাইনাস 7। ক্লিয়ার? তাহলে আমরা এই যে দুইটা টাইপ শিখলাম, এই দুইটা টাইপের মধ্যে সবগুলো সূত্র আসছে কিনা বলেন? এই যে সূত্রগুলো আমাদের কি আলাদা করে প্যানিক দেওয়া লাগতেছে? প্যানিক দিয়ে আমাদের মুখস্থ করা লাগতেছে? এই লাগতেছে? তাহলে এতদিন আমরা কি করতাম? মুখস্থ করতাম। আমি কি কথা বুঝতে পারছি? এবার দেখেন, আপনারে যদি এই টাইপ 2 থেকে কোন সূত্র সঠিক কিনা ব্যাঠিক এটা জিজ্ঞেস করে, তাহলে আপনি কি করবেন? আসতে পারে না? বলতে পারে নিচের কোন সূত্রটি সঠিক, বা নিচের কোন সূত্রটি ব্যাঠিক বা ভুল। তাহলে এটাও দেখেন আমরা কিভাবে করতে পারি। কোডটা এত যন্ত্রণা করে। দেখেন, যদি আমরা সূত্র থেকে মানগুলো বের করতে চাই, তাইলে কি করা যায় আমরা সেটার দিকে একটু ফোকাস দেই। ধরেন আপনার যখনই আপনাকে ডাবল স্কয়ার বাদ দিয়ে কোনো ফর্মুলার কথা বলবে, তখন কিন্তু আপনার মাথার ইন্টেনশনে অলরেডি ঢুকে গেছে যে a + b হোল স্কয়ার ইকুয়াল, এখানে প্লাস মানে এটা কি চলে আসবে, এখানে মাইনাস মানে এখানে কি। দেখেন, এটা থেকে আমরা 4টা ফর্মুলা তৈরি করব। কিভাবে? ধরেন আপনাকে বলতেছে 4ab = হোয়াট, তাহলে আপনি এ পাশে রাখেন 4ab, তাহলে এ পাশে আছে কি a + b হোল স্কয়ার, এই মানটা এ পাশে আসলে কি হয়ে যাবে? তাহলে মুখস্থ করলাম না, অটো চলে আসলো? অটো চলে আসছে। আবার ধরেন আমাকে বের করতে বলছে a b এর মান, তাহলে এই 4টা কি হয়ে যাবে? শুধু ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে a + b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a - b ভাগ 2 হোল স্কয়ার। আবার ধরেন আপনার মান বের করতে বলছে a - b হোল স্কয়ার, তাহলে এই পাশে a - b হোল স্কয়ারটা রাখেন, এই পাশে a + b হোল স্কয়ার প্লাস 4ab টা এই পাশে আসলে কি হয়ে যাবে? তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab। 4টা ফর্মুলা আসছে কিনা বলেন? এই আসছে। তাহলে মুখস্থ করব না, মুখস্থ করব টোটালি মুখস্থ বিদ্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বলেন একদম কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এই দুইটা টাইপ আমরা ক্লিয়ার। এবার লেখেন টাইপ 3। টাইপ 3 প্রশ্ন যদি কথায় থাকে, লেখেন প্রশ্ন যদি কথায় থাকে। প্রশ্ন যদি কথায় মানে বুঝছেন? কথায় মানে কোন জায়গায় না, কথায় মানে ভাষায়। অনেক সময় বাংলা ভাষায় থাকে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল, বর্গের বিয়োগফল, যোগফলের বর্গ, বিয়োগফলের বর্গ, মনে পড়ে? এই টাইপের ভাষাগুলো আমরা অনেক সময় কি করতে পারি না, বুঝতে পারি না। আগে ভাষাগুলো দেখার চেষ্টা করি। যদি আপনাকে কখনো প্রশ্ন করে যোগফলের বর্গ, লেখেন সবাই আমার কথার সাথে কথা, যোগফলের বর্গ। অথবা আমাকে যদি বলা হয় বিয়োগফলের বর্গ, আবার যদি আমাকে বলা হয় বর্গের যোগফল, আবার যদি আমাকে বলা হয় বর্গের বিয়োগফল, এই ভাষাগুলোকে আমাদেরকে সুন্দর করে বুঝে বুঝে লিখতে হবে। সুন্দর করে বুঝে বুঝে কি করতে হবে?
লিখতে হবে। একটু মনোযোগ দিই আমরা সবাই। দেখেন, আপনাকে যখন বললো যোগফলের বর্গ, ভাই প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে যোগফল। তা আপনাকে প্রশ্ন কিন্তু বলেই দিবে যে দুটি ধনাত্মক সংখ্যা। তা দুটি ধনাত্মক সংখ্যা আপনি এবি ধরতে পারেন, এক্স ওয়াই ধরতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা, যা খুশি তাই ধরতে পারেন। আপনার নামের প্রথম ওয়ার্ড আপনার গার্লফ্রেন্ডের প্রথম নাম ওয়ার্ড ধরতে পারেন, আপনার নামের প্রথম ওয়ার্ড আপনার বইয়ের নামের প্রথম ওয়ার্ড ধরতে পারেন। আমি কি কথা বুঝতে পারছি? তা ধরেন আমরা এ আর বি ধরবো, তাহলে যোগফল যেহেতু বলছে, তাহলে এ আর বি এর যোগফল এ প্লাস বি। আর যোগফলের পরে কি বলছে বলেন? এই জন্য যোগফলের ওপর বর্গ। এই ভাষাটা এভাবে মনে রাখবেন। তাহলে প্রথমে কি বলছে? যোগফল, এই জন্য যোগফল, আর এরপরে বর্গ, এই জন্য এর বর্গ। ক্লিয়ার? এরপরে দেখেন কি বলছে? বিয়োগ ফলের বর্গ। তাহলে আগে দুইটার মধ্যে কি লিখবেন? বিয়োগ ফল, আর এরপরে বলছে বর্গ, তার মানে কি? বর্গ। এবার দেখেন কি বলছে? বর্গের যোগফল। আগে বর্গ করতে বলছে, আগে কি করতে বলছে? তাহলে আগে যেহেতু বর্গ করতে বলছে, এ আর বি এর উপর বর্গ দেন, দিচ্ছেন। এরপরে কি বলছে? যোগফল মানে মাঝখানে কি সাইন? যোগ সাইন। ভাষা কি বোঝা যাচ্ছে? এরপর দেখেন বর্গের বিয়োগফল, আগে বর্গ দেন, এরপরে দেখেন বিয়োগফল বলছে, বিয়োগফল মানে মাঝখানে কি? মাইনাস। শেষ। ভাষা ক্লিয়ার? এই ভাষাগুলোকে আপনাকে মনে রাখতে হবে, কারণ এই ভাষাগুলো অনেকে না বোঝার কারণে ম্যাথ করতে পারে না। এই ভাষাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি? এই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাষা যদি আমরা না বুঝি তাহলে পরীক্ষার হলে গিয়ে বাস খাবো নিশ্চিত। পরীক্ষার হলে গিয়ে কি খাবো? বাস, ছোট বাস বড় বাস সব বাস খাবো, টেনশন নাই। আচ্ছা, সবার এতটুকু লেখা শেষ? ওকে, যদি এতটুকু লেখা শেষ হয় তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন, সামনের দিকে যদি আমরা একটু আগাই, এবার একটা ম্যাথ লেখেন সবাই। এই টাইপ থেকে, এই টাইপ থেকে একটা ম্যাথ লেখেন। লেখেন দুটি ধনাত্মক সংখ্যার, দুটি ধনাত্মক সংখ্যার ধনাত্মক চলক দেন, সংখ্যা না দিয়ে। ধনাত্মক চলকের বর্গের যোগফল, বর্গের যোগফল 18 এবং এদের যোগফলের বর্গ এবং এদের যোগফলের বর্গ 36 হলে গুণফল কত? গুণফল কত? দেখেন, প্রশ্ন আগে বোঝেন, তারপরে এমনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাকে প্রশ্নে যেটা বলছে, এই প্রশ্নটাকে এখন আপনি ভাষায় লিখবেন। একটু আগে আপনাকে কিন্তু আমি লিখে দিচ্ছি, ওই ভাষাগুলোর সাথে এবার মিলান। দেখেন, প্রথমে আপনার কি দেওয়া আছে? ধনাত্মক চলকের বর্গের যোগফল। ভাই, আপনাকে যখন বলছে বর্গের যোগফল, আগে বর্গ তারপরে যোগফল, তাহলে এ স্কয়ার বি স্কয়ার প্লাস এটার মান। তাহলে আমরা বুঝে গেলাম যে আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দেওয়া আছে, সেটা কত বলেন? 18 দেওয়া আছে। এরপরে আমাকে বলছে যোগফলের বর্গ, আগে যোগফল এরপর বর্গ, এটার মান দেওয়া আছে কত বলেন? 36। আমার বলতেছে যে এত হলে গুণফল কত, মানে কি এ বি ইকুয়াল হোয়াট। ভাই, এই যে মানগুলো লিখলেন, এখন দেখেন তো আগের ভাইব ফিরে আসছে কিনা, যে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা আর প্রশ্নে ডাবল স্কয়ার নাই কিনা। তো প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে? ডাবল স্কয়ার থাকলে সবসময় কোন পাশে লিখতে হয়? ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। এই মানটা কত বলেন? এ প্লাস বি হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2ab। কেন 2ab? কারণ ডাবল স্কয়ার থাকলে 2ab হয়। ডাবল স্কয়ার থাকলে কি হয়? এবার মান বের করে ফেলেন। এই ডাবল স্কয়ারের মান কত দেওয়া আছে?
18, এটার মান কত দেওয়া আছে 36, মাইনাস 2ab, এই 36টা এই পাশে আনেন, মাইনাস 36 মাইনাস 2ab, ab ইকুয়াল, দেখেন এখানে মাইনাস 18 থাকবে, তাহলে মাইনাস 2ab ইকুয়াল এর পাশে থাকে মাইনাস 18, মাইনাস মাইনাস কি কাটা, তাহলে ab ইকুয়াল 18 কে 2 দ্বারা কাটলে কত হয় 9, তাহলে ab এর মান কিন্তু আপনি 9 পেয়ে গেলেন। তাহলে আমার কথা হচ্ছে জিনিসটা যেভাবেই থাকুক না কেন, যে ভাষাই থাকুক না কেন, আপনি শুধু জিনিসটাকে মডারেট করবেন, মডারেট করে দেখবেন যে আসলে কাকে চেয়েছে। কিন্তু মডারেট করতে গিয়ে যদি ভুল করেন তাহলে পুরো প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আপনাকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে আমাকে প্রশ্নে কি বলছে আর আমাকে কি লিখতে হবে। বলেন সবাই ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার সবাই? পারবো ইনশাল্লাহ? পারা যাবে? ওকে, তাহলে আমরা এটাও কিন্তু বুঝে গেলাম। আশা করা যায় যে আমাদের এই প্যাটার্ন থেকে বা এই পার্ট থেকেও যদি কখনো প্রশ্ন আসে ভুল করব, ভুল করব, ভুল করা যাবে। আরেকটা প্রশ্ন লেখেন, এই টাইপ থেকে আমরা আরো একটা প্রশ্ন লিখি। দেখেন, ধরেন আপনাকে বলল দুটি ধনাত্মক চলকের, এটা আপনারা নিজেরা করবেন, চলকের যোগফলের বর্গ 49 এবং এদের গুণফল 12 ফলে এদের বিয়োগফলের বর্গ কত? বিয়োগফলের বর্গ কত? একটু দ্রুত করেন তো দেখি, কারা কারা ভাষা বুঝতে পারছি। সাইড নোট করবেন, ধুমধাম করে ফেলবেন। বলেন কত হবে? ক্লাস রেকর্ড থাকবে, থাকবে, সমস্যা নাই। বলো এটার উত্তর কত হবে? দ্রুত দ্রুত বলো। ক্লিয়ার বুঝছে? সাইড নোট করে কত আসতেছে? এই তো অনেকে উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি, মাশাআল্লাহ। অনেকে উত্তর দিয়েছেন যে স্যার এটার উত্তর আসবে 1, এক্স্যাক্টলি 1ই আসবে। সবার কি উত্তর 1 আসছে? 1 আসছে? এই তো এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই পারছে। আচ্ছা, ধনাত্মক চলকের যোগফলের বর্গ বলছে ভাই, যোগফলের বর্গ a প্লাস বি হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে 49। যেহেতু যোগফলের বর্গ বলছে, আগে যোগফলের পর বর্গ। এরপরে আপনারা কি বলছে বলেন? এদের গুণফল, গুণফল মানে কি এ বি, এ বি এর মান কত দেওয়া আছে বলেন? 12। আপনাকে বলছে এদের বিয়োগফলের বর্গ বের করো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট, এটা আপনাকে বের করতে বলছে, পারা যাবে না? এই প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে? নাই। তাইলে বাম পাশে কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে কি প্লাস পড়বে। এখন খালি যার যার জায়গায় মান বসাবো। বলেন a প্লাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে কত? 49। a মাইনাস বি হোল স্কয়ার মান বের করতে হবে প্লাস 4 গুণন a b এর মান 12, 4 12 কত? 48। এ পাশে পাইলাম 48, এ পাশে 49, 49 থেকে 48 মাইনাস করলে থাকে কত? 1। তাহলে আমরা মান পাইলাম a মাইনাস বি হোল স্কয়ার, এটার মান কত পাইছি বলেন? 1 পাইছি। কঠিন ছিল? কঠিন ছিল? তাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবো পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের 3টা টাইপ আমরা শিখলাম। এই 3টা টাইপের মধ্যে কোথাও কোন ফরম্যাটে সূত্র মুখস্থ করা লাগছে? জাস্ট বেসিক। কি দিয়ে শিখলাম? বেসিক বা কিছু টেকনিক।
সূত্র কিন্তু এখন অটো মাথার মধ্যে কি করতেছে, ঘুরঘুর করতেছে, যে প্রশ্ন তোমার আমি দেখলেই আমি সূত্র বলে দিতে পারবো, তোমাকে জোর করে মুখস্থ বিদ্যার মতো আনার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, লাস্ট ওয়ান টাইপ আমরা আরেকটা টাইপ শিখবো। এই টাইপের নাম দিব প্রশ্ন যদি ভগ্নাংশ রূপে থাকে। লেখেন টাইপ 4, প্রশ্ন যদি ভগ্নাংশ আকারে থাকে। প্রশ্ন যদি ভগ্নাংশ আকারে থাকে। প্রশ্ন যদি ভগ্নাংশ রূপে থাকে। রে সোহাগ সাহেব, এই যে বোর্ড খালি হ্যাং মারে। উপরে উঠে না রে। থাক। লেখেন প্রশ্ন যদি ভগ্নাংশ আকারে থাকে, উপরে উঠাই দে একটু। পেজ নিয়ে লাভ কি, এটা আমি পিডিএফ দিয়ে দিব স্টুডেন্টদের। প্রশ্ন যদি ভগ্নাংশ আকারে থাকে, লিখছেন? এই বোর্ডটা চেঞ্জ করে নিতে হবে। দেখেন কাজ করে না। আমি জিনিসটা ওদেরকে পিডিএফ দেওয়ার জন্য উপরে উঠাই উঠাই করতেছি। কাজ করে না। আচ্ছা, তাহলে এবার আমরা লিখবো টাইপ 4। প্রশ্নে যদি বা প্রশ্ন যদি ভগ্নাংশ আকারে থাকে। দেখেন কত মজার জিনিস। ধরেন একটা প্রশ্ন আছে, এ স্কয়ার প্লাস, অথবা এভাবে দিলাম এ প্লাস 1 ভাগ এ, এটার মান 4 হলে বের করতে বললো এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার ইকুয়াল হোয়াট? এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার ইকুয়াল হোয়াট? তাহলে এবার আমারে বলেন, এই প্রশ্নে কি এ বি এর মান দেওয়া আছে? কারণ এখানে এ বি অটো ভগ্নাংশ রূপে কাটা যায়। কি যায়? এখন ডাবল স্কয়ার আছে কিনা বলেন? হ্যাঁ ডাবল স্কয়ার আছে। ডাবল স্কয়ার সবসময় কোন পাশে লিখতে হয়? এই তো বুঝে গেছেন। তাহলে ডাবল স্কয়ারটা বাম পাশে লেখেন, ইকুয়াল মান স্কয়ার। এই মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। এ প্লাস বি হোল স্কয়ার। ডাবল স্কয়ার থাকলে এটা প্লাস থাকলে এটা কি হয়ে যায়? মাইনাস 2ab। এবার দেন 2, এ বলতে এখানে এ, আর বি বলতে এখানে 1 ভাগ এ। 2ab এর মধ্যে এ আর এ হর আর লব হিসেবে কি গেল? কাটা গেল। কাটা গেলে আবার এটার মান দেওয়া আছে কত? 4। 4 স্কয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 কত পাইলাম? 14 পাইলাম। কঠিন ছিল? বলেন 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 বলেন, কঠিন ছিল? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার যদি প্রশ্ন ভগ্নাংশ রূপে থাকে, তারপরেও কিন্তু আমি আলাদা করে সূত্রকে ক্রিয়েট করে নিয়ে আসার কোনো অপশন নাই। আমার ভগ্নাংশ করে থাকলেও আমি প্রশ্নের দিকে তাকাবো যে তুমি ডাবল স্কয়ার আছো কিনা, বা তুমি ডাবল স্কয়ার নাই কিনা। যদি থাকো তাহলে এক রকমের, আর না থাকলে কি আরেক রকমের। ক্লিয়ার? ওকে।
তাহলে এবার যদি আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখেন পরের প্রশ্নে চলে গেলে কি হয়। কোনটা লাগে? আচ্ছা, বাধ্য হয়ে পরের স্লাইডে চলে গেলাম। এবার যদি আমরা পরের প্রশ্নে চলে গিয়ে 2 নাম্বারে গিয়ে এটা বলি, আমি যদি বলি যে এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার, এটার মান ধরেন দেওয়া আছে 4, ফলে আমাকে মান বের করতে বললো এ প্লাস 1 ভাগ এ ইকুয়াল হোয়াট? বলেন তো, আমরা আলগা কি পিনিক নিব? এই আলগা পিনিক নেওয়ার দরকার আছে এখানে? নাই। কেন নাই? প্রশ্নে কি আছে বলেন? তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, এ মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া, তাহলে মান স্কয়ার। আর এখানে প্লাস হলে এখানে কি হবে? -2ab, কারণ ডাবল স্কয়ার আছে। ডাবল স্কয়ার থাকলে 2ab ব্যবহার করতে হয়। ডাবল স্কয়ার থাকলে কি ব্যবহার করতে হয়? 2ab ব্যবহার করতে হয়। তাহলে এবার দেখেন, আপনি যদি মান বসান, ডাবল স্কয়ারের মান 4, -2টা এই পাশে চলে আসলো, তাহলে এখানে আমরা a প্লাস 1 ভাগ a হোল স্কয়ারের মান কত পাইলাম বলেন? 2 পাইলাম। কিন্তু আমার তো শুধু মান চাইছে কার? a প্লাস 1 ভাগ a, তাহলে স্কয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে? √2। তাহলে आंसर ইজ মিস্টার √2। বুঝতে পারছি? কঠিন কিছু? এই কঠিন কিছু? ওহো, সরি 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 সরি, এটা লক্ষ্য করি না আমরা। মাইনাস টেপে আসলে কি হয়ে যাবে? প্লাস √6। কি হবে? √6 হবে। √6 হবে, √6, √2 না, √6। কারণ এ পাশের -2টা এ পাশে আসলে প্লাস, 4 + 2 6, আর স্কয়ারটা এ পাশে এসে রুট, তাহলে হয়ে গেল কি? √6। কি হয়ে গেল? √6। কি হয়ে গেল? মনে থাকবে? কঠিন কিছু? এই কঠিন কিছু? পারবো ইনশাল্লাহ। ধরো এবার ডাবল স্কয়ার যুক্ত নাই, ভগ্নাংশ রূপে আছে না, কঠিন না। দেখো, ধরো ভগ্নাংশ রূপে নাই, ধরো এভাবে আছে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে 36। কত? ফলে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল হোয়াট? তাহলে আমাকে মান বের করতে বলতেছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল হোয়াট? বলো ভাইয়া, এখানে কি ডাবল স্কয়ার আছে? তাহলে প্লাসের স্কয়ারটা প্রথমে নিব, এ পাশে অটো মাইনাসটা চলে আসবে, আর এটা মাইনাস মানে এটা কি প্লাস 4ab, কারণ যখন ডাবল স্কয়ার থাকে না তখন কি চলে আসে? 4ab। 4 a বলতে a আর b বলতে 1 ভাগ a, a কি কাটা। এবার আমাকে মান বের করতে বলছে মাইনাস এরটা, তাহলে এই মানটাকে আমাকে ঠিক রাখতে হবে। এটার মান দেওয়া আছে 36। বলো ভাই, 36 থেকে এই প্লাস 4টা এ পাশে আসলে কি হয়ে যাবে? -4। তাহলে a মাইনাস 1 ভাগ a হোল স্কয়ার, কিন্তু আমাকে তো হোল স্কয়ার দিয়ে মান চাই না, a মাইনাস 1 ভাগ a এর মান চাইছে। বলো 36 থেকে 4 বাদ দিলে থাকে কত? তাহলে 32টার উপর কি হবে? √32। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? আবার 32কে কিন্তু আমরা ভগ্নাংশ থেকে ভাঙতেও পারি। ভেঙে কি বলা যায় বলেন তো? কি বলা যায়? 2√8, কারণ এটার উপর বর্গ করেন, দুই দিকে কত? স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে 8, 4 8 কত? এই জন্য 32কে লেখা যায় 2√8। এই 32কে চাইলে আপনি কি লিখতে পারবেন? 2√8 লিখতে পারবেন। এই 32কে 2√8 লেখা যায়, অথবা √32 লিখতে পারেন, কিন্তু ভেঙে বললে এটাকে 2√8ও বলা যায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো ইনশাল্লাহ? পারবো পারবো। তাহলে বলেন, আজকে যে আমরা 4টা টাইপ শিখলাম,
একটা টাইপের মধ্যে আমি কি কোনো সূত্র মুখস্থ করেছি? লাগছে মুখস্থ করা? লাগছে? লাগে নাই। তাহলে আমার কথা হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা থেকে কি হয়ে আসবো বলেন? বের হয়ে আসবো। মুখস্থ বিদ্যা থেকে আমরা বের হয়ে, সোহাগ সাহেব, এই সোহাগ সাহেব, এটার পুরো স্লাইডটা পিডিএফ করে তারপরে হচ্ছে ইয়াতে দাও, গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, যাই হোক আমার কলেজের ভাই, কলেজের বোন, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসগুলো বেসিক্যালি 1 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস এরকমটাই হবে। বললাম যে এই যে পুরো স্লাইডটা এটা পিডিএফ করে গ্রুপে দিয়ে দিবা, ক্লাস শেষে কাইটে দিও না। এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পুরো একটা পিডিএফ, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার কলেজের ভাই, কলেজের বোন, যে আমরা মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসব। আজকে আমরা 4টে টাইপ শিখছি, আর ফাউন্ডেশনে আমরা এত ডেপ তথ্য, এত লং টাইম ক্লাস নিব না যাতে করে একটা স্টুডেন্টের মাথা কি করে, ঘোরা শুরু করে বা বমি বমি একটা ভাব আসে। স্লোলি ধরে 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 মাথার বেসিকটাকে ডেপথে নিয়ে যাব আমরা। কথা কি বুঝতে পারছি? ডেপথ বেসিক যখন তৈরি হয়ে যাবে তখন এরকম ম্যাথের বই আমি নিজে লিখতে পারবো। তো এইভাবে আমরা ফাউন্ডেশনের ক্লাসগুলো করব। বলেন, এই যারা যারা ক্লাস করলেন তারা একটু কমেন্ট করবেন যে একটা সূত্রও আমাদের মুখস্থ করা লাগছে কিনা। বলেন, ঘন ঘন তো এখনো, ঘন মানে কি, এই আপনার বর্গের মধ্যেই এখনো আরো একটা ক্লাস বাকি আছে। বর্গের মধ্যে কি আরো একটা ক্লাস বাকি আছে, পাওয়ার 4 বা তার অধিক থাকলে, পাওয়ার 4 বা এই টাইপ বাকি আছে। ভগ্নাংশ রূপে পাওয়ার 4 থাকলে এই টাইপ বাকি আছে। 3টা চলকের উপর বর্গ থাকলে এই টাইপ বাকি আছে। এখন অনেক বাকি, কিন্তু কোন মেথডে, সেটা বর্গ বলেন, ঘন বলেন, 3 চলকের বর্গ বলেন, কোন জায়গায় কোন সূত্র মুখস্থ হবে আমরা টেকনিক অবলম্বন করে করব। ক্লিয়ার? যাই হোক আমার কলেজের ভাই, কলেজের বোন, যারা একদম শুরু থেকে ক্লাসটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2 নাম্বার, এটা আমাদের লেকচার 1 ছিল। আজকে আমাদের চ্যালেঞ্জ ব্যাচের লেকচার 1 ক্লাস আজকে আমরা করলাম। তো আপনাদের মধ্যে যারা এখনো ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন নাই তাদেরকে আমি বলবো যে দেখেন, হেলায় বেলায় সময় নষ্ট না করে আমরা সিদ্ধান্তে চলে আসি। কারণ আমরা একটা সিদ্ধান্তে চলে আসলে যেটা হবে, আমাদের সফলতা আমাদের কাছে চলে আসবে। আমাদের সফলতা আমাদের কাছে কি চলে আসবে, কারণ আমাদের সফলতা আমাদের কাছেই থাকবে। আমাদের সফলতা কিন্তু অন্য কেউ নিবে না। আপনার সফলতা কি কেউ নিবে? বলেন, কেউ নিবে না। তাহলে যেহেতু আপনার সফলতা কেউ নিবে না, সেহেতু যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচ, এই চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে যারা এখনো ভর্তি নাই, লেকচার 1 যেহেতু আমাদের হয়ে গেল, লেকচার 1 থেকে অর্থাৎ লেকচার 2 আগামীকালকে ক্লাস আছে লেকচার 2 এর উপর। একদম শুরু থেকে যারা শুরু করতে যাচ্ছেন তারা আমাদের এই চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যান। এই চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হইতে পারবেন যেহেতু আজকে লেকচার 1, সেহেতু আজকে আপনারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এবং যারা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হইতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করেন, 01901519501। এই 01 যদি ব্যস্ত থাকে তাহলে 02-তে কল করবেন, 03-তে কল করবেন, 04-এ কল করবেন, 05-এ কল করবেন। আর যদি আপনার ফোনে টাকা না থাকে তাহলে 01 এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করবেন। অথবা আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে। আমাদের যে প্রতিনিধি আছে তারাই আপনাকে কল করবে। কথা কি বুঝাইতে পারছি? সূত্র তো স্যার মনে থাকে না, সূত্র মনে থাকে না দেখেই তো এই টেকনিক বুঝাইলাম। সূত্র মনে রাখার কোনো প্রয়োজন হয় না। আজকে পানির মতো মনে হয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এই যে সূত্র মনে থাকে না, সূত্র মনে না রাখার জন্যই আমরা টেকনিক অবলম্বন করলাম। কারণ আমি হচ্ছে সূত্র মুখস্থে বিশ্বাসী না। কারণ ম্যাথ তৈরি হয়েছে প্র্যাকটিক্যালি। এই ম্যাথের যত সূত্র দেখেন যে বিজ্ঞানীরা তৈরি করে দিয়ে গেছে, ওরা কোত্থেকে পাইছে ভাই? প্র্যাকটিক্যাল লাইফ থেকে পাইছে। কারণ ম্যাথ আপনি চাইলে আগডুম বাগডুম ঘোরাডুমের সূত্র ব্যবহার করে তো করতে পারবেন না। এটার অবশ্যই কোনো লজিক আছে। কি আছে? লজিক। একটা লজিক মেনটেন করে
এই জিনিসগুলো আসছে। এই জন্য ম্যাথকে শিখতে হবে আপনাকে প্র্যাকটিক্যালি। কিভাবে শিখতে হবে? প্র্যাকটিক্যালি শিখতে হবে। আচ্ছা, এবার আমরা যারা এখানে ভর্তি নাই তারা একটু কমেন্ট করি, তাদের জন্য আজকে আমাদের সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। একটু কমেন্ট করি তো কারা কারা আমরা ভর্তির বাইরে, কারা কারা আমরা আজকে ক্লাস করলাম কিন্তু ভর্তির বাইরে, আমরা এখনো ভর্তি হইনি এমন স্টুডেন্ট কারা কারা আছে আমার কলেজের ভাই কলেজের বোন, যাদের কমেন্ট আমি দেখতে পারবো, তাদেরকে লেকচার 1 থেকে ভর্তি হওয়ার জন্য সর্বোচ্চ ছাড়ে ভর্তি নেওয়ার সুযোগ করে দিব। যান একটু কমেন্ট করি সবাই। আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা একটু কমেন্ট করেন যে আমাদের পেইড বেসের ক্লাসগুলো কেমন হয়, জব মেডিসিনের সার্ভিস কেমন, যেখানে পুরো বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান সর্বোচ্চ একটা কোর্সের ক্লাস দেয় 90টা, সেখানে আমরা জব মেডিসিন ক্লাস দিই 160+, এবং আমরা ধরে ধরে পড়াই, একেবারে ধরে 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 মাথার মধ্যে সেট করে দেওয়ার চেষ্টা করি। বলেন 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 বলেন। ফাহমিদা আক্তার ভর্তি হই নাই। আচ্ছা, বিপাশা তাবাসসুম বিপা ভর্তি নাই। যারা যারা ভর্তি নাই তারা একটু কমেন্ট করি, দেখতে চাই আমি কারা কারা ভর্তি নাই। তাদের জন্য আজকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। যান, পটুয়াখালীতে আমাদের শাখা আছে, পটুয়াখালীতে আমাদের শাখা আছে। আচ্ছা, সুবর্ণা রায়হান ভর্তি নাই, মাশাআল্লাহ। যারা যারা ভর্তি নাই তারা তারা একটু কমেন্ট করি যে কারা কারা আমরা ভর্তি নাই। যারা ভর্তি নাই তারা আপনারা যে কাজটা করবেন 019015195001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে লিখবেন আমি ভর্তি নাই, সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ চাই। কি লিখবেন? সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ চাই, সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ চাই। দেখেন, যেহেতু একদম নতুন ব্যাচ, নতুন ব্যাচে নতুন উদ্যমে যাত্রা শুরু করেন, নতুন ভাবে আপনার জার্নিটা আমাদের সাথে হোক, বুঝতে পারছি। আচ্ছা, ভর্তি নেই আমাদের মিশকাত ভাই, অনেকেই ভর্তি নাই। আচ্ছা, এমডি সাকিব ভাই ভর্তি নাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, যারা আমাদের অফলাইন শাখাগুলোতে ভর্তি হইতে চাচ্ছেন, অফলাইন শাখাগুলোতে ভর্তি হতে পারবেন। আমাদের মিরপুর 10-এ অফলাইনে আপনারা ভর্তি হতে পারবেন। অফলাইনে আমাদের কোর্সগুলোতে সর্বোচ্চ ছাড়ে ভর্তি চলতেছে। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডে অফলাইনে আপনারা মাত্র অফারে 5500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। 5500 টাকায় অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এই ফাউন্ডেশন ব্যাচে। আর বিসিএ যে ভর্তি হতে পারবেন মাত্র 8200 টাকায়। এবং আমাদের এই ফিটা বাংলাদেশের প্রতিটা শাখায় বরাদ্দ। আপনারা যদি রংপুর শাখায় ভর্তি হতে চান, রংপুর শাখায় ভর্তি হতে পারবেন। রংপুর জব মেডিসিন রংপুর ব্রাঞ্চ দিয়ে সার্চ দিলে রংপুর ব্রাঞ্চ চলে আসবে। সেম ভাবে দিনাজপুর জব মেডিসিন দিনাজপুর শাখা, তারপরে বগুড়া শাখা, শেরপুর, জামালপুর, তারপরে হচ্ছে আপনার খুলনায় আমাদের দৌলতপুর এবং শহর 2টা শাখা আছে। এরপরে হচ্ছে আপনার পটুয়াখালী, বরিশাল, গোপালগঞ্জ, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার কক্সবাজার শাখা। আগামী শুক্র শনিবারে কক্সবাজার শাখায় আমার নিজের সেমিনার আছে। আগামী 11-12 তারিখ কক্সবাজার শাখা আমার সাথে দেখা হবে সবার সাথে। হবিগঞ্জ শাখায় আমাদের সেমিনারের আয়োজন করছি আমরা 17 তারিখে। সবাই সেমিনারে চলে আসবেন। হবিগঞ্জ শাখা আমাদের উদ্বোধন হতে যাচ্ছে 17 তারিখে। যারা সিলেটবাসী তাদের জন্য সুখবর, বুঝতে পারছি। জব মেডিসিনের ক্লাসগুলো অসাধারণ, বেসিক সহ অনেক সুন্দর করে বোঝানো হয়, মাশাআল্লাহ। তার অনেক আগে ভর্তি হয়েছি 10 থেকে 20তম গ্রেডে, কিন্তু এখন ঠিক মতো ক্লাস কেন? একেবারে 1 মাসের রুটিন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কমেন্ট তো তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি না। নাজমুল ভাই, সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ চাই। যারা সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ চাও তোমরা ভাই এই যে 019015195001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই কথাটা লেখো, তোমার নাম্বারটা শেয়ার করো ভাই, তাইলে আমাদের প্রতিনিধিরাই তোমাকে কল করবে। এই নাজমুল ভাই একই কমেন্ট বারবার করতেছেন, আপনি কি ভাইরাস নাকি, অন্য প্রতিষ্ঠানের নাকি? রুটিন আমরা দিয়ে দিছি, সব গ্রুপে রুটিন চলে গেছে, আবার আপনি বলতেছেন রুটিন না পেয়ে থাকলে আপনি হয়তোবা গ্রুপে যুক্ত নাই, কোনো কারণে হয়তোবা লিপ নিয়ে নিছেন। এই নাম্বারে কল করেন 01901519509, এই 09-এ কল করে রুটিন নিয়ে নেন, আপনার কোর্সের রুটিন নিয়ে নেন।
প্রতিটা ব্যাচের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা। যারা ভর্তি নাই, ভর্তির জন্য আমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে।